দর্শক পাঠক সকাল সন্ধ্যার কি খবরে আপনাকে স্বাগত। বার্তা পক্ষ থেকে সঙ্গে আছি সিরাজুম মনিরা। ১০০ দিন পার করল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এই উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন ব্যবস্থার সংস্কার, রাষ্ট্র সংস্কার সহ বিভিন্ন প্রসঙ্গে কথা বলেছেন তিনি। জনগণকে দ্বিধা ছাড়াই মন খুলে কথা বলতেও অনুরোধ করেছেন। কেমন গেল সরকারের ১০০ দিন? প্রধান উপদেষ্টার ভাষণে কি বার্তা পাওয়া গেল, এসব নিয়ে কথা বলবো আজকের কি খবরে। সঙ্গে রয়েছেন সকাল সন্ধ্যার সম্পাদক গাজী নাসিরউদ্দিন আহমেদ। গাজী নাসিরউদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে জানতে চাইবো আজকে ভাষণে কি বার্তা পেলেন, মানে প্রধান উপদেষ্টা আসলে কি বার্তা দিলেন? প্রধান উপদেষ্টা যেটা বললেন যে ১০০ দিনে ওনারা কি কি কাজ করেছেন, কি পরিস্থিতি পেয়েছেন, সেটাই যেটা বক্তৃতা শুনে মনে হলো যে উনি বললেন যে অর্থনীতির একটা কথা বলেছেন, যে অর্থনীতির অবস্থা তারা যখন দায়িত্ব নেন তখন খুব নাজুক ছিল, এখন বেশ সবল হয়েছে। তারপরে বিদেশ থেকে কি কি ধরনের আর্থিক সাহায্য পাবেন সেই সব প্রতিশ্রুতির কথা বলেছেন। তারপরে বলেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে উনি দাবি করছেন। আর হচ্ছে সবচেয়ে বড় যেটা বিষয়, উনি বলেছেন যে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, সম্ভবত এই রকমের একটা কথা বলেছেন। এটাই খুব উল্লেখযোগ্য দিক। আর ক্ষমতাচ্যুত যে সরকার তারা ফিরে আসবার চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে এবং এই বিষয়ে সতর্ক থাকতে বলছে। এই মোটা দাগে এই ছিল। আর ওনারা কী করেছেন এটা একটা বিশদ বর্ণনা। আমি যেটা বার্তা পেলাম, মানে এইখান থেকে, মানে আমরা তো বললাম যে নির্বাচনের ব্যাপারে যে দেশের সব মানুষের একটা সংশয় সন্দেহ যেই বিষয় আছে সেইটা দূর করার চেষ্টা করেছেন এক। দ্বিতীয়ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষমতাচ্যুত সরকার, বিগত সরকার এবং তাদের রাজনৈতিক দল, তাদের লোকজন হচ্ছে বেশ কোন ঠাসা অবস্থায় ছিল। আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি যে পরিস্থিতি তারা ধীরে ধীরে বের হয়ে আসার চেষ্টা করছে। তো সেই বিষয়ে উনি হচ্ছে একটু কঠোর হয়েছেন বলে এই দুইটা জিনিসই পরিষ্কার। আসলে আমরা দেখেছি প্রধান উপদেষ্টা নির্বাচনের রোড ম্যাপের কথা বলেছেন, সংস্কারের উপর জোর দিয়েছেন। তো আসলে কবে নাগাদ হতে পারে নির্বাচন, সে কোনো ধারণা পাওয়া গেল? নির্বাচন কবে নাগাদ হবেন, মানে টাইম ফ্রেম আসলে কেউ বলেননি। আমরা জানি হচ্ছে আমাদের সেনাপ্রধান এটি সময় বলেছিলেন আগামী বছরের ডিসেম্বরের মধ্যে কিংবা 18 মাস এরকম একটা সময় বলেছেন। সেই সময়টা একজন উপদেষ্টা, গুরুত্বপূর্ণ উপদেষ্টা, প্রভাবশালী উপদেষ্টা আসিফ নজরুল ঠিক ওরকম কথাই বলেছেন, যদিও তিনি আবার তার বক্তব্য সরাসরি প্রত্যাহার করেননি, আবার ঘুরিয়ে পেঁচিয়ে বলেছিলেন। আমার মনে হয় যে যেহেতু সরকার নির্দিষ্ট করে কোনো ডেট বলছে না, সেটা বলাটা এখনও যদিও একটু কঠিন। তারপরে মনে হয় হচ্ছে ওই সময়সীমার বাইরে যাবে বলে আমার মনে হয় না। আজকে ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন যে গুম, খুন ও জুলাই আগস্ট গণহত্যার সঙ্গে জড়িতদের আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের পাশাপাশি বিদেশের আদালতে একই অভিযোগে মামলা কি চালানো যায়? কেন দুই আদালতে মামলা চালাতে হবে? এটা আসলে খুব গুরুত্বপূর্ণ। এই বক্তৃতায় মানে যদি একটা অস্পষ্টতা জায়গা থাকে, আমি মনে করি হচ্ছে এই অস্পষ্টতাটা এই জায়গাটায়, যে প্রথমত সরকার হচ্ছে বাংলাদেশে আমাদের যে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল বিচারের ব্যবস্থা রয়েছে, সেইখানে তার পাশাপাশি আবার আইসিসিতে আমরা জানি হচ্ছে আইসিসিতে ক্ষমতাচ্যুত রাজনৈতিক দলের পক্ষ থেকেও হচ্ছে মামলা করার একটা উদ্যোগ চলছে। এখন এটা একটা হতে পারে যে রাজনৈতিক কারণে উনি প্রধান উপদেষ্টা এই ধরনের কথা বলেছেন। টেকনিক্যালি আমার মনে হয় এই ধরনের কথা বললে বিচার সম্পর্কে, মানে বিচারটা আসলে কিভাবে হবে, সে
মানে কোথায় হবে, কাদের বিরুদ্ধে হবে, সেটা আমরা এক ধরনের বুঝতে পারছি, কিন্তু অগ্রগতি সেভাবে নেই। এখন হচ্ছে এই কথা বলার মধ্য দিয়ে আমার মনে হচ্ছে বিচারটা কি হবে এটা নিয়ে এক ধরনের জটিলতা তৈরি হচ্ছে। আমি একজন আইন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলছিলাম, এটা খুব কমপ্লিকেটেড আর কি। একই বিচার দুই জায়গায় করা, আবার হচ্ছে প্রথমত একই অপরাধের বিচার অ্যাট এ টাইম দুই জায়গায় সম্ভব কিনা, সেটা যেমন একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে এইখানে মানে আমাদের আদালত একরকম, আমাদের আদালত আপনি জানেন যে হচ্ছে এখানে মৃত্যুদণ্ড রয়েছে সর্বোচ্চ অপরাধ, কিন্তু আইসিসিতে মৃত্যুদণ্ড নেই। তো এই সব বিষয়ে কিন্তু বিবেচনার বিষয় আছে। তারপরে হচ্ছে আইসিসিতে বিচার করার ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণ, এইখান থেকে গিয়ে লোকজন গিয়ে সাক্ষ্য দেবে। আবার এমনও হতে পারে যে যাদেরকে আসলে দেশে এনে বিচার করা সম্ভব না, তাদেরকেও কি আইসিসিতে বিচার করবে কিনা, এই জিনিসগুলো আসলে সময় গেলে পরিষ্কার হবে। ভাষণের একদম শেষ দিকে এসে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা বলেছেন, আবার ঐক্যবদ্ধ থাকার কথাও বলেছেন। ঠিক 100 দিনের মাথায় কোন বাস্তবতায় তিনি আসলে এগুলো বলছেন? আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখন সরকারের শুরুর দিকে একরকমের রাস্তাঘাটে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি ছিল, মানে এখনও পুরোপুরি পাবলিক অর্ডার রেস্টোর করা যেটা, সেটা হয়নি। তারপর আমরা দেখলাম যে কদিন আগে পঙ্গু হাসপাতালের সামনে, সেখানে জুলাই অভ্যুত্থানে যারা আহত তাদের একটা অংশ সেখানে বিক্ষোভ করেছে গভীর রাত অবধি। সেটা নিয়ে হচ্ছে নানান ধরনের রাজনৈতিক একটা বিভেদও আমরা দেখছি, যে কেউ কেউ বলছেন, সরকার পক্ষের লোকজনই বলছেন যে সেখানে পরাজিত আওয়ামী লীগ তাদের লোকজনের ইন্ধন থাকতে পারে এই ধরনের বিক্ষোভগুলিতে। তারপর আমরা দেখলাম উপদেষ্টা নিয়োগ নিয়ে সরকারের মুখোমুখি ছাত্ররা সরকারের মুখোমুখি ছিল। উপদেষ্টা নিয়োগের ব্যাপারে ছাত্রনেতারা প্রকাশ্যে তাদের ক্ষোভ প্রকাশ করেছে। তো এই যে সরকারের ভেতর থেকে তাদের মধ্যে ইনফাইটিংয়ের যে বাস্তবতাটা আমরা এখন দেখতে পাচ্ছি, সেটা তো নতুন ব্যাপার। আমার মনে হয় যে সেইটাকে অ্যাড্রেস করতে মানে উনি সতর্ক করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক এতক্ষণ সঙ্গে ছিলেন, সেজন্য আপনাদেরও ধন্যবাদ। দেশ বিদেশের নানা খবরের বিশ্লেষণ আদ্যপান্ত জানতে পড়ুন সকালসন্ধ্যা.com। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট। দেখুন সেগুলো, থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে।